করে খাচ্ছে, অথচ ওরা নিজেও জানে না আর মাত্র 2 মাস পর 3 জন থাকবে 3টি ভিন্ন কলেজে। কষ্টরা তখন দলা বেঁধে তাদের কাছে আসবে। সারাদিন অন্যদের সাথে ক্লাস করে হুট করেই মনে পড়ে যাবে স্কুলের সেই দুষ্টু মিষ্টি ঝগড়া, কত শত গল্প, কত শত কাহিনী। এক টিফিনে সবাই ভাগ করে খাওয়া, স্কুলের ফ্রেন্ডদের মতো নিঃস্বার্থভাবে কেউ পাশে থাকে না, কেউ ভালোবাসে না। যতই কথা হোক তবুও যেন মন ভরে না, অথচ এক সময় দেখা হলেও কথা খুঁজে পাবে না তারা। গল্পের ঝুড়ি ধীরে ধীরে হয়ে যাবে শূন্য। কোনো এক পড়ন্ত বিকেলে কলেজ ছুটির সময় যখন তারা বাসায় ফেরার জন্য নির্জন রাস্তায় হাঁটবে, হঠাৎই তখন অন্য স্কুলের একদল বন্ধুদের দেখে তাদের অতীত মনে পড়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলে বলবে, আমারও একটা মাথামোটা বন্ধু ছিল, ঠিক আমার মতো, যে কখনো আমি বাদে অন্য কাউকে বন্ধু বানাতে ছিল ভীষণ নারাজ। অথচ দেখো, একই শহরে থেকেও আজ আমরা ভিন্ন কলেজে। আমাদের এখন এক সমুদ্র পরিমাণ মনের দূরত্ব। চাইলেও পারি না এক হয়ে হাঁটতে, ঘন্টার পর ঘন্টা বকবক করতে। এই তো দেখো, আমরা এখন হঠাৎ করেই খুব বেশি বড় হয়ে গেলাম, চঞ্চলতা হারিয়ে ফেললাম সেই স্কুল ফেলে আসার সময়। তোমরা বরং এখনই যেতে যত পারো ঘুরো, সময় কাটাও। দিনগুলো শেষ হয়ে গেলে কখনো আর ফিরে পাবে না, তখন শুধু আফসোস করবে। ঢাবির ক্যাম্পাসে 5 বন্ধু মহলের আড্ডা, সাথে ধোয়া ওঠা চা গরম আর সিঙ্গারা। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরপরই এই 5 জনের বন্ধুত্ব হয়। পঙ্কজ খুবই মিশুক, যে কারো সাথে খুব সহজে মিশে যেতে পারে। সেই সুবাদে পঙ্কজ আড্ডাটা শুরু থেকেই শেষ পর্যন্ত জমিয়ে রাখে। জাইসাও খুব সহজে মনের কথা কাছের মানুষদের বলতে পারে। সবসময় মুখে থাকে মিষ্টি হাসির ছটা। চায়ের কাপের টুংটাং আওয়াজে মুখরিত চারপাশ, সবাই মিলে আড্ডায় মশগুল। এতগুলো ক্লাসের লেকচার শুনেও এখন মনেই হচ্ছে না তারা বেশ ক্লান্ত। আড্ডার মাঝে রাফসা বলে ওঠে, চল শাহবাগ লাইব্রেরি থেকে ঘুরে আসি, কয়েকটা বইও নেওয়া দরকার ছিল। কিরে, যাবি তোরা? জাইসা জবাব দেয়, তোর এত এনার্জি আসে কিভাবে? মাত্র 10 মিনিট হলো ক্লাস শেষ। চুপ কর তো, ও যখন যেতে চাইছে তবে চল, আমিও ঘুরে আসি। অনেকদিন ওইদিকে যাওয়া হয় না, চল সবাই হেঁটে হেঁটেই যাব। তুষার এই কথা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পঙ্কজ ফুরন কেটে বলে, এটা আমি দিব কেন? যার যাত্রা সে দিবে। প্রতিদিন আমাকে বলতে পেয়েছিস, তাই না? এবার আর মধুর কথাই শুনছি না। আচ্ছা যা, আমরা দেব। আগে বল, রাফসার বিল তুই কেন দিলি? আমরা কি তোর বন্ধু না? ভালোই ভালোই দিবি নাকি বল, নয়তো মায়ের খাবি। মিরাজই ছিল তোর মনে, আমিও তো তোর বান্ধবী। কই একদিনও তো আমার বিল দিয়ে দেসনি তুই। বিল তো দূরের কথা, এক কাপ চাও জোটা নেই তোর থেকে, কিপটা পুরুষ মানুষ। জাইসা কথাটি বলেই তুষারের কাঁধে মাথা এলিয়ে দেয়। তুষার তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। জাইসার পানে চতিক দৃষ্টি নিয়ে চোখ বড় বড় করে বলে, মাইশা জাইসা দূরে যা ভাই, গায়ে পড়িস না তো। আমার নারীর প্রতি ভীষণ অ্যালার্জি, ছোঁয়া লাগলেই চুলকানি শুরু হয়ে যায়। 100 হাত দূরে থাক। আমি নাদান বাচ্চা, নারী জাতি ভীষণ মারাত্মক, ঠান্ডা মাথায় খুন করতেও পারে। আমি ভাই খুব ভয় পাই তোদের। তোরা ভালোবাসায় কাছে টানিস, আবার অবহেলায় দূরে রাখিস। নারী তোদের হাজার রূপ, দূরে সর ছেড়ি, কাছে আসবি না। এহেন কথায় সকলে 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায়, মুখের ভাষা হারিয়ে ফেলে। শেষে কিনা এই দিনটিও দেখতে হচ্ছে, যে কিনা চুমু দিতেও পিছপা হয় না। তার মুখে কি এমন কথা আসলেই মানায়? ফেসবুকে সব আত্মীয় স্বজনদের মাঝে যা তা পোস্ট করে বেড়ায় এসে এসব বলছে? না, এ মানা যায় না, কোনোভাবেই না। জাইসা নিজেকে স্বাভাবিক রেখে জবাব দেয়, দোস্ত, এটা কি আসলেই তুই? আয় আয়, কাছে আয়। আমি শিওর তোর মারাত্মক জ্বর হয়েছে। বল না, তোর কি শরীর খারাপ লাগছে? সুস্থ স্বাভাবিক তুষার কখনো এমন কথা বলতেই পারে না। না না না। পঙ্কজও জাইসার সাথে তাল মিলায়, মামা, আমি জাস্ট অবাক। তবে তুমি বাদে সব মেয়েরাই ওর কাছে অ্যালার্জি, তাই না মামা? বিষয়টা আমি বুঝতে পেরেছি। তুষার তাদের কথায় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার কথায় কান্না দিয়ে মিরাজের কথা শুন। একদম ব্রেকিং নিউজ শুনলাম, শালায় রাফসার সাথে কাল সারা রাত কথা বলেছে। কিরে রাফসা চুন্নি, ইহা কি সত্যি? পঙ্কজ ঠোঁট টিপে হাসে, ঠিক শুনেছস মামা। তবে আমার একটা প্রশ্ন, তোরা এত কি কথা বলছিস বলতো, আমরাও একটু শিখি। মিরাজ পরে মহা বিপদে। ওরা কিভাবে সব জেনে যায় কে জানে। ইস, কত মাস বাদে একটু কথা বলেছে, তাও জেনে গেল বাদরগুলো। যদিও 20 মিনিট পরেই রাফসা ঘুমে কাদা হয়েছিল, তবুও মিরাজের ইচ্ছে হয়নি কল কেটে দেওয়ার।
সারা রাত ওভাবেই লাইনে থেকেছে আর রাফসার নিঃশ্বাসের শব্দ অনুভব করেছে। তার মনে হয় এই তো রাফসা তার পাশে। আরো কত শত ভাবনা নিয়ে রাত পার করেছে মিরাজ। ওদের হাসাহাসির মাঝেই রাফসা ততক্ষণে উঠে বেরিয়ে পড়ে। ওখানে আর এক মুহূর্ত থাকলেই বাদরগুলো মান সম্মান নিয়ে টানাটানি করবে। তুষারও হুড়মুড়িয়ে দৌড়ে আসলো আর ওর পিছু পিছু বাকি তিনজন। এরপর সারা রাস্তা খেপাতে খেপাতে গেল তারা। রাফসা ও মিরাজের চুপসে যাওয়া মুখ দেখে হেসে কুটি কুটি হলো বাকিরা। রাস্তায় হেঁটে হেঁটে কাঁধে কাঁধ মিলিয়ে 5 বন্ধু যাচ্ছে শাহবাগের উদ্দেশ্যে। লাইব্রেরিতে গিয়ে যে যার মতো বই ঘাটাঘাটি করা শুরু করলো। হাজার হাজার বইয়ের মাঝে সবাই নিজেদের পছন্দের বই বের করেছে। তুষার বিভিন্ন বই দেখার সময় মনে মনে হেসে ওঠে। এখানে যদি ফুকপিক্কা বাচ্চি থাকতো তবে চিৎকার করে বলতো, তুষার ভাই, সব বই আমার চাই, সব। আমি তো খুশিতে পাগল হয়ে যাব। এত এত বই, ইস, সব যে আমার আবেগের অংশ। আমি বারবার বইয়ের প্রেমে পড়তে চাই। হাজার হাজার বই দিয়ে আমার বুকশেলফ পূর্ণ থাকবে। এরপর যখন বয়স হবে 70, ঠিক সেই সময় অবসরে যাব আমি। প্রতিদিন পড়ন্ত বিকেলে 1 কাপ ধোয়া ওঠা চা আর পছন্দের সব বই নিয়ে এক ধ্যানে ব্যালকনিতে বসে বই পড়ব। থাকবে না কোনো চিন্তা, থাকবে না কাজের তাড়া, কেউ আসবে না বিরক্ত করতে। আমি তখন হব চড়ুই পাখির মতো মুক্ত। বইয়েই খুঁজে বেড়াবো আমি সুখ। তুমি থাকবে বসে পাশে আর এক দৃষ্টিতে আমার বদনখানায় তাকিয়ে থাকবে। শেষ বয়সও লজ্জা লজ্জা মুখে বলবো, এভাবে তাকিও না তুষার ভাই, আমার যে ভীষণ লজ্জা করে। এইসব ভেবেই তুষার নিজের অজান্তেই হেসে উঠল। মেয়েটা যে বই পেলে ভীষণ খুশি হয়। পরক্ষণে ভ্রু দুটো কিঞ্চিত করে মুখ থেকে অস্ফুট স্বরে বলল, তখন কি আমাকে তুষি ভাই বলে ডাকবে? এর থেকে রেহাই পাবো কবে? রাফসা কিছুক্ষণ ঘাটাঘাটি করে একটা পুরনো বই বের করলো। এরপর এক পৃষ্ঠা নড়ে চড়ে দেখতে লাগলো। যখনই খুব মনোযোগ দিয়ে পড়তে যাবে তড়িৎ বেগে মিরাজ সামনে চলে আসে। রাফসার বইটা সরিয়ে দিয়ে নিজের বইটা ওর হাতে ধরিয়ে দেয়। এরপর হিসিয়ে বলে, এই বইটি আমি তোকে দিলাম, তবে এখনই পড়বি না। বাসায় গিয়ে পুরো বই পড়ে ফেলবি। এখানে একটা সারপ্রাইজ আছে, মনে রাখিস। সম্পূর্ণ বইটি পড়লেই তবে সারপ্রাইজ পাবি তুই। এখন ব্যাগে রেখে দে, আমি গেলাম। ওরা আমাকে তোর সাথে দেখলেই ফাইজলামি করবে। এই বলে দ্রুত বেগে প্রস্থান করলো সে। রাফসা হা হয়ে গেল। এই বেকুব দেখি দিন দিন সাহসী হয়ে যাচ্ছে। কিভাবে কথাটা বলে গেল? আচ্ছা, কি আছে এই বইয়ের ভেতর? জাইসার এসব ভালো লাগছে না, তাই সে পঙ্কজের সাথে কথায় মশগুল। পঙ্কজ সারাক্ষণ মেয়েদের আলাপন করছে আর জাইসা মুখ মুচড়ে দিচ্ছে। এক সময় পঙ্কজ বলল, মামা, তুই আমার কোনো কথাই সিরিয়াস নিস না। গত 5 মাস ধরে বলছি রিলেশন করিয়ে দে, না তুই কোনোভাবে রাজি হচ্ছিস না। ভাই, আমি কি মেয়ের ফ্যাক্টরি নিয়ে বসেছি নাকি গোডাউন খুলেছি যে তুই বলবি অমনি আমি মেয়ে নিয়ে হাজির হয়ে যাব? আরে তোর কাছে মেয়ে আছে তো, ওই যে শ্রেয়া, তোর মামাতো বোন। মেয়েটা হেব্বি দেখতে, ছবিতে তোর সাথে দেখেই তো আমার দিল কা লাড্ডু ফুটে গেছে। হায় হায়, কিতনা অসাম হে ইয়ার। খবরদার ওর দিকে নজর দিবি না, ওর অলরেডি বয়ফ্রেন্ড আছে। কথাটা বলা শেষ করতে করতে পঙ্কজ জাইসার মাথায় জোরে চাটি মারলো। অকথ্য ভাষায় গালি দিল। রেগে তাকিয়ে বলল, আর তুই গত 5 মাস ধরে একই বলি উড়াস আমার সাথে। যাকেই ভালো লাগে তুই বলিস বিয়াইতা, নইলে কস বয়ফ্রেন্ড আছে। সমস্যা কি তোর? আমাকে কি সারা জীবন সিঙ্গেল রাখতে চাস? এত পাষাণ্ড তুই। দূরে যা, নিজের জিভ নিজে খুঁজতে শিখ। গেলাম আমি। কথাটা বলেই জাইসা চলে গেল বেরিয়ে। সবাইকে বলেই রিকশায় উঠলো। ওই পঙ্কজ খচ্চর মেয়ে শুরু করে দিয়েছে, মানে এখন পুরো ঘন্টার পর ঘন্টা মাথা খেয়ে ফেলবে। যতক্ষণ সামনে থাকে তার শুধু এক কথা, মেয়ে দে মেয়ে দে মেয়ে দে। আমি কি মেয়েদের গোডাউন খুলেছি নাকি? আরে ভাই, মেয়ে কি হাতের মোয়া? নিজেরটা নিজে খুঁজে নিলেই তো হয়। আশ্চর্য। কুয়াশার চাদরে চারপাশ ঢাকা। দূরে কিছু দেখাটাও যেন দায় হয়ে পড়েছে। কনকনে ঠান্ডায় শীতের কাপড়ও বেশ হার মানছে। সারাদিন সূর্য মামার দেখা নেই। হাড় কাঁপানো শীত কয়েকদিন ধরেই শুরু হয়েছে। গ্রামের মানুষদের শীতের দিনে অনেক কষ্ট পোহাতে হয়। সকলেই মিলে আগুন পোহায়। এরপর নানা রকম পিঠা তো আছেই। স্কুল সব বন্ধ থাকায় ছেলেমেয়েরাও নানুর বাসায় যায় বেড়াতে। তবে যতই শীত থাকুক, যতই বৃষ্টি থাকুক, সকাল সকাল কাজে বেরিয়ে যেতে হয় সকল কর্মজীবী মানুষদের। শহরেও শীতটা পড়েছে অনেক। ব্যালকনি দিয়ে শাসা করে বাতাস বইছে।
কম্বল মুড়ি দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছে তুষি। স্কুল বন্ধ কয়েকদিন, তাই পড়াশোনার ঝামেলায় আপাতত সে নেই। ডিসেম্বরের শেষ সময় বলে একটু বেশি শীত পড়েছে কিনা। রান্নাঘর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে চারপাশে। আমেনা বেগম আর নাজমা নাস্তা বানাতে ব্যস্ত। আতিকুর রহমান, আলতাফ রহমান চা খেতে খেতে আড্ডায় মশগুল। রিমি উচ্চস্বরে পড়ছে। বিদায় রুম থেকে আওয়াজ শোনা যাচ্ছে। জান্নাতও বেশ আয়েশ করে ঘুম দিয়েছে। সারা রাত আহিরের সাথে কথা বলে কয়েকদিন ধরে বেশ দেরিতে উঠে জান্নাত। মাঝে মাঝে পার্কে দেখা করে, মনের খোরাক মেটায়। আহির যতবারই বলে ভালোবাসি, ততবারই জান্নাত লজ্জায় নুয়ে পড়ে। কথা বলতে জড়তা কাজ করে। তখনই এই মানুষটা মজা লুটার জন্য উচ্চস্বরে হেসে ওঠে। এই লজ্জারাঙ্গা মুখ দেখেই তো প্রথম দিনই প্রেমের সাগরে ডুব মেরেছিলাম। সারা জীবনই তোমার এই লজ্জারাঙ্গা মুখ দেখতে চাই প্রিয়তমা। জান্নাত তখন আহিরের বুকে ধুমধাম কিল ঘুষি দিয়ে তবেই ক্ষান্ত হয়। বিকেলের দিকে সবাই তখন ড্রয়িং রুমে বসে আলাপে ব্যস্ত। হুট করে আমেনা বেগমের কল বেজে ওঠে। তুষি দৌড়ে ফোন হাতে নিতেই দেখতে পায় তুষারের নাম্বার। তখনই মুখটা কালো হয়ে যায় তার। আজ 15 দিন তার ফোন আমেনা বেগম দিয়ে দিয়েছে, কিন্তু একদিনও কল মেসেজ কিছুই করেনি তুষার। অথচ তুষির মায়ের ফোনে একদিন পরপরই কল দিয়ে খোঁজ খবর নেয়। এসব মনে পড়তেই ভীষণ কান্না পেল তুষির। কেন তুষার ভাই একদিনও কল করলো না? কেন আসে না? কত মাস পেরিয়ে গেছে, তবু আসার নাম নেই। তুষি কলটা আমেনা বেগমকে দিয়েই নিজের রুমে চলে গেল। ওখানেই তুষারের কণ্ঠস্বর শুনলেই ভীষণ কষ্ট লাগবে, কান্না আসবে। রুমে গেলেই কি আর নিস্তার পাওয়া যায়? ঠিকই মন আকুপাকু করে কথা বলার জন্য। আধো আধো মায়ের কথা রুমে শোনা যাচ্ছে। সকলের সাথে এই যে হেসে খেলে কথা বলছে, এটা বেশ বুঝতে পারছে তুষি। তবে একবারও তার কথা ভুলেও বললো না তুষার ভাই। সকলের সাথে কথা বলেই কল রেখে দিল। এবার কান্না যে আর বাদ মানলো না, ডুকরে কেঁদে উঠল তুষি। মনে মনে কয়েকবার আওড়ালো, পাশার নির্দয় তুষার ভাই, ছাড়বো না, একদম কোনোদিনও ছাড়বো না। এরপর হুট করে মনে যত রাগ পুষেছিল সব তুষারের ইনবক্সে গিয়ে ঢেলে দিল। এতদিন অভিমানে যতই ইচ্ছে করুক তবুও নক করেনি। ভেবেছে এ বুঝি তুষার একটা মেসেজ করবে, কিন্তু না। এই 3 মাসে একটা মেসেজও আসেনি তুষারের আইডি থেকে। রাগে নাক তরতর করে কাঁপছে তুষির। মারার জন্য হাত নিষ্পিস করছে। আজকে কোনো তালবাহানা নয়, যা মুখে আসবে সব বলে দিবে সে। এত অবহেলা যে সে সহ্য করার মতো না। কাছে থাকার সময় তো খুব প্রেম দেখাতে আসে, আর দূরে গেলেই সব উধাও। কি পেয়েছেটা কি ওই জঙ্গলি ভূত? ফুসতে ফুসতে তুষারের ইনবক্সে গিয়ে এক লম্বা মেসেজ করলো। সমস্যা কি তোমার? আমাকে একটু বলবে? আমার সাথে কথা বললেই কি তোমার খুব অ্যালার্জি হয়ে যায়, ভীষণ চুলকায়, সারা শরীর জ্বলে যায়? হ্যাঁ, তবে আসো, মলম লাগিয়ে দিই। তুষার ভাই, তুমি আসছো না কেন? আমার যে কেমন কেমন লাগে, তুমি কখনো বুঝবে না, কারণ তোমার মন বলতে কিছুই নেই। তুমি কি জানো না, এই 3টি মাস আমি কত আশা করে থেকেছি হুট করেই ঢাকা থেকে চলে আসবে আর আমাকে ডেকে বলবে না। আমার এত কিছু আশা করাটাই ভুল। তুমি যে কি আমি তো তাই ধরতে পারি না। ভিন্ন ভিন্ন রূপ তোমার। আগে তো খুব 7 দিন পরপরই আসতে, তবে কেন এবার আসছো না বুঝতে পেরেছি। আমি আসলে তো ঢাকায় নতুন গার্লফ্রেন্ড হয়েছে, তাকে ছাড়া আসতে মন চায় না। ঠিক আছে, কোনো দিনও আমার চোখের সামনে আসবে না, নয়তো খুন করে দিবই বলে দিলাম। লেখা শেষে সেকেন্ডের মধ্যেই সেন্ডও করে দিল। তুষারের লাইনে থেকেও সিন করার নাম নেই। 5 মিনিট অপেক্ষার পর যখন দেখলো সিন করছে না, রাগে দুঃখে ফোন বন্ধ করে বিছানায় ছুঁড়ে মারলো। এরপর বিছানায় নিজে উপর হয়ে কান্না করতে করতে একসময় ঘুমিয়ে গেল। রাতে আমানা বেগম অনেক দরজা ধাক্কাধাক্কি করেছে, তবুও তুষির কোনো খবর নেই। শেষে তুষির মা গর্জে উঠে। অবস্থা বেহালের দিকে যাচ্ছে বিদায় তুষি উঠে দুলকমা খেয়ে আবার ঘুমিয়ে যায়। সকাল সকাল আয়েশের ঘুমে 12টা বাজিয়ে দিল জান্নাত। দরজা এমনভাবে ধাক্কাচ্ছে মনে হচ্ছে যেন ভেঙে ফেলবে। তুষির মেজাজ ভীষণ চটে গেল। আজ সে জান্নাতকে মেরেই ফেলবে। শয়তানের শয়তান, ঘুম নষ্ট করিস। বিছানা থেকে উঠে বড় বড় পা ফেলে রেগে গেল দরজা খুলতে। অমনি জান্নাতকে কিছু বলার আগেই দেখতে পেল আমেনা বেগম বড় চামচ নিয়ে দাঁড়িয়ে আছে রেগে। তিনি গর্জে উঠে বলল, নবাব জাদি হয়েছিস? মেয়েটা কখন থেকে ডাকছে সে খেয়াল তোর আছে? বেয়াদবের বেয়াদব, মরার ঘুম কি তুই একাই ঘুমাস? কত বেলা হয়ে গেল, একটা মানুষও উঠতে বাকি নেই। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আয়। আমি আর আসবো না, তবে পিঠের ছাল আজ একটাও থাকবে না। এই বলেই চলে গেলেন তিনি।
জান্নাতের দিকে চোখ যেতেই ঠোঁট টিপে হাসতে দেখলো। মায়ের বকা তার মধ্যে ঘুম ঠিক মতো হয়নি, এখন আবার খুবই সে হাসছে। সবকিছু দেখে রাগের মাত্রা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। মায়ের উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে বলল, কত সকাল মা, মাত্র তো 7টা বাজে। প্রতিদিন তোমার প্যান প্যান ভালো লাগে না, আমাকে তুমি বরং দূরে কোথাও পাঠিয়ে দাও, এই বাসায় আমি আর থাকবো না। চিল্লিয়ে চিল্লিয়ে রান্নাঘর থেকে উত্তর দেয় আমানা বেগম। ফাজিলের ফাজিল, আমি এবার আসলে হাড্ডি একটাও সাথে থাকবে না। মুখ ভেঙচি কেটে ফ্রেশ হতে যাচ্ছে তুষি। সে জানে মায়ের কথা না শুনলে কপালে দুঃখ আছে। অমনি এই সারা রাত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েই চলেছে। সব হয়েছে ওই জঙ্গলি ভূতের কারণে। জান্নাত বিছানায় বসে পড়েছে। তুষিকে শোনানোর জন্য উচ্চস্বরে জবাব দিল, হ্যাঁ রে, এসএসসিটা ভালো মতো দে, তারপর জামাই বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি আমরা। বাথরুম থেকে রেগে উত্তর দেয়, চুপ করো তুমি, তোমার সাথে কোনো কথা নেই, কেউ কথা বলবে না আমার সাথে। বাসাটা একদম মাছের বাজার বানিয়ে ফেলেছো সকাল সকাল, শান্তিতে একটু ঘুমোতেও পারিনি, পুরা কপাল। সবার নাস্তা শেষে আমেনা বেগম ডেকে পাঠালেন তুষিকে। নিজের রুম থেকে তড়িঘড়ি করে আসতেই দরজার সাথে লেগে ধপ করে মেঝেতে পড়ে গেল। ব্যথায় আহ করে উঠল। আমেনা বেগম হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়ে ধরলো তুষিকে, এরপর বিছানায় পা উঠিয়ে বসিয়ে দিল। এক পর্যায়ে তুষিকে বলল, পায়ে কি খুব বেশি জোরে লেগেছে? ঠিক মতো হাঁটতেও পারিস না, কি করবো আমি তোকে নিয়ে? তুষি উপর নিচ মাথা ঝাঁকায়। এরপর মাথায় আদর করে আমেনা বেগম আবার বলে উঠে, আচ্ছা শোন, যে কারণে তোকে ডেকেছি, কয়েকদিন তো স্কুল বন্ধই। তোর মামা যেতে বলেছে তোকে, তার নাকি ভীষণ দেখতে ইচ্ছে করছে। একটু পর সিএনজিতে উঠিয়ে দেবে তোর বাবা। 2-4 দিন থেকে আয়, দেখিস ভালো লাগবে। কয়েকদিন ধরে দেখছি মন মরা হয়ে রুমেই শুয়ে থাকিস, এর জন্য আমিও মানা করিনি। ভাবি সকাল সকালই যেতে বলেছে, এখন গিয়ে রেডি হয়ে নে, কাজে যাওয়ার সময় তোর বাবা এগিয়ে দিয়ে আসবে। আমি এখন যেতে পারবো না আম্মু, পড়াশোনার ভীষণ চাপ, যাওয়া যাবে না। পরীক্ষার কয়েকদিন আগে দেখা করে আসবো। তুমি বরং মামাকে আসতে বলো, প্লিজ আম্মু প্লিজ। আমেনা বেগম চেতে গেলেন। তার বাপের বাড়ি যাওয়ার এত তালবাহানা থাকবে কেন? তাকে কি কাজ কাম করাবে নাকি? দাদা দাঁত চেপে বলল, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। আমি আর একবারও বলবো না, তবে আজ থেকে আমাকে মা বলে ডাকবে না। তোর মামাও নেই, মামিও নেই। যা এখন আমার সামনে থেকে, মেজাজ খারাপ করিস না। তুষি বুঝলো মা রেগে আছে। দীর্ঘশ্বাস ফেললো সে। অন্য কোথাও যাওয়ার কথা তুললেই আগে আগে আমেনা বেগম একদম নাকচ করে দেয়, কিন্তু নানুর বাসার কথা একটু বললেই চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। খুশিতে গদগদ হয়ে না পারে তখনই পাঠিয়ে দিত। অতপর হতাশ হয়ে মায়ের রুম থেকে বেরিয়ে রেডি হয়। ব্যাগ গুছিয়ে নিচে নেমে দেখতে পেল আতিকুর রহমান তার জন্যই অপেক্ষা করছেন। আলতাফ রহমান খুব সকাল অফিস চলে যান আর খুব রাতেই বাড়ি ফিরে। তাই জান্নাত, রিমি আর নাজমা বেগমকে বিদায় দিয়ে চলল সে নানুর বাসায়। কলিং বেলের শব্দে নূরজাহান ঠিকই বুঝতে পারলো তুষি চলে এসেছে। খুশিতে আটখানা হয়ে দৌড়ে গেল দরজা খুলতে। তুষি হেসে গলা জড়িয়ে ধরলো। ভেতরে প্রবেশ করে জিজ্ঞেস করলো, মামি তুমি এত সকাল সকাল আমাকে আসতে বললে কেন? বিকেলে আসা যেত না? তোমার ননদকে বলে পাগল করে দিয়েছো। ওই বাড়িতে এখন 1 সেকেন্ডও থাকা গেল না। আচ্ছা মামা কোথায়? দেখছি না যে। মাত্রই দুপুরে রান্না বসিয়েছে নূরজাহান। তুষির জন্য শরবতের গ্লাস ওর দিকে এগিয়ে দিয়ে উত্তর দিল, তোর কথা খুব মনে পড়ছিল, তাই তো নিয়ে আসলাম তোকে। এই নে, শরবতটা খেয়ে ফেল। তোর মামার বাসায় থাকার কি কোনো ঠিক ঠিকানা আছে? অফিসে চলে গেল একটু আগে, রাতে আসবে বোধহয়। শরবত খেতে খেতে কিছুক্ষণ গল্প করলো তুষি। নূরজাহান রান্নাঘর থেকে 1 কাপ কফির মগ তুষির হাতে ধরিয়ে দিতেই তুষি নানা করে ওঠে, না মামি, আমি কফি খাই না। তুমি জানো না, এখন তো কিছুই খাবো না। আসো দেখি কি রান্না করো, আমিও হেল্প করি। এটা তোর জন্য নয় রে বাবা, আর তোকে কোনো কাজ করতে হবে না। আমি কি কাজ করার জন্য তোকে নিয়ে এসেছি? তুই বরং এক কাজ কর, তুষারের ঘরে গিয়ে কফিটা দিয়ে আয়। এ কথাই তুষি যেন আকাশ থেকে পড়লো। কি বলে মামি এসব? ছেলের চিন্তায় মাথা খারাপ হয়ে গেল নাকি? সে এখানে কিভাবে আসবে? নাকি আমি কানে কম শুনলাম? হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে তুষির। কথা গলায় আটকে আসছে, তবুও কষ্টে অস্পষ্ট স্বরে বলে, তুষার ভাইয়ের রুম মানে কি বলো এসব? সে তো ঢাকা। নূরজাহান উচ্চস্বরে হেসে উঠল। তুষির এহেন চুপসে যাওয়া মুখ দেখে ঠোঁট টিপে হেসে বলল, ছেলে আমার
সারা রাত জার্নি করে শেষ রাতে দেখি ফোন করেছে। আমি তো অবাক, এত রাতে কিছু হলো না তো? ভয়ে ভয়ে কল রিসিভ করতেই তুষার বলল, তাড়াতাড়ি দরজা খুলো মা, ভীষণ টায়ার্ড লাগছে, এখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি হা হয়ে ওর কথা শুনলাম। এরপর দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আসলেই আমার মানিক বাড়ি এসেছে। আমি যে কত খুশি হয়েছি তোকে বোঝাতে পারবো না। 3 মাস পর বাড়ি এসেছে, ভাবা যায়? আগে জিজ্ঞেস করলেই বলতো পরীক্ষা মা, এখন যাবো না। রাতে যা ছিল তাই খেয়ে সেই যে ঘুমিয়েছে, আর ওঠার নাম নেই। তবে আমাকে বলে রেখেছিল যাতে ফোন করে তোকে নিয়ে আসি আমি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।